রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি, দেখো, তোমাদের যে টেনের ক্লাস টেনের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে, সেই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 7 নম্বর ক্লাস টেনের তোমাদের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে তার যে 7 নম্বর স্কুল, 7 নম্বর যে পেজটা রয়েছে সেই স্কুলের দেখো, বীরভূম জেলা স্কুল, এই স্কুলটির আমরা আলোচনা করতে চলেছি। তো এর আগে আমরা নমুনা প্রশ্নপত্র এবং 6টি স্কুল আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি আলোচনা। সেগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিও, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কাজে লাগবে তোমাদের। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, বাবা তোর পেটে পেটে এত, কার উক্তি? উক্তিটি হচ্ছে তপনের মা, তাই তো? তাহলে তপনের মায়ের উক্তি এটা। অশ্রুকে একজন কবিতায় শিশুর সঙ্গে খুন হয়েছিল, শিশুর সঙ্গে কে খুন হয়েছিল? বাড়িরা। তাহলে শিশু আর বাড়িরা খুন হলো, কথা বলা হয়েছে। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ঠিক আছে, ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, 1-4, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না। ক্রিয়াপদের সঙ্গে কার থাকে না? অকারকের থাকে না। তো অকারকের থাকে না, এখানে অকারক কোনটা? অধিকরণ কারকও নয়, কর্মকারকও নয়, সম্বন্ধ পদ হচ্ছে একটা অকারক, নিমিত্ত কারকও নয়। তাহলে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না কার? সম্বন্ধ পদের। নির্দেশক যা নির্দেশ করে তা হচ্ছে বচন নির্দেশ করে। নির্দেশক কি? টা, টি, খানা, খানি। তো আমি যদি বলি গরুটি চড়ছে, টি মানে কতগুলো গরু হলো? একটি গরু হলো। তাই এটা হচ্ছে বচন এবং এটাই হচ্ছে নির্দেশক। 2 দাগের প্রশ্ন চলে যাচ্ছে, দেখো, যেটি মা না আনিয়ে ছাড়েননি। কি না আনিয়ে ছাড়েননি? এটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া। যেটি মা না আনিয়ে ছাড়েননি তা হচ্ছে হোম টাস্কের খাতা। কি আনেননি? কি না আনিয়ে ছাড়েননি? হোম টাস্কের খাতা, তাই তো? এটা মা না আনিয়ে ছাড়েননি। 2 নম্বর, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রক্তের এক আগ্নেয় পাহাড়, আগ্নেয় পাহাড়, ঠিক আছে? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধটা এলো। আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটাও তোমরা সবাই জানো। আফ্রিকা কবিতা, মনে রাখবে, পত্রপুট। কি? পত্রপুট। পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লেখে 3 জন। 3 জন কে কে লেখে? কালী, মনে রাখতে হবে কে কে 3 জন লেখে। কালী লেখে, কলম লেখে, আর কে লেখে? মন লেখে। কালী, কলম আর মন, এই 3 জন হচ্ছে লেখে। তাহলে লেখে 3 জন, কোন কোন 3 জন লেখে? কালী, কলম, মন। আচ্ছা, অবস্থানবাচক অপাদান কারকের একটি বাক্যগত উদাহরণ দাও। আমি যদি বলি গাছ, ছাদ থেকে রাম পড়ে গেল, এই ছাদ থেকে হচ্ছে অবস্থানবাচক অপাদানের উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কথাটি কি? কথাটা হচ্ছে দুদিন আগেই, এই কয়েকদিন আগে যে দেদার ঘটাপটা করে যার সঙ্গে তার ছোট মাসির বিয়ে হয়ে গেল, সেই তিনি নাকি একজন লেখক। এই কথাটা শুনে তার চোখ মার্বেল হয়ে গেল। তা শুনে তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার হেতুটি কি? হেতু মানে কি জন্য মার্বেল হয়ে গেল? কারণ হচ্ছে আম, কারণ হচ্ছে তপন এতদিন জানতো না যে লেখকরা সাধারণ মানুষের মতো মানুষ হয়। সে অনেক গল্প শুনেছে, এখন অনেক গল্প পড়ছে, রাশি রাশি বস্তা বস্তা, কিন্তু সে জানতো না কখনোই যে লেখকরা সাধারণ মানুষের মতো মানুষ হয়। কিন্তু যখন ছোট মাসির বিয়ে হলো, তখন সে জানতে পারলো এই মেশোটাই নাকি একজন লেখক, এবং তার গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়ে থাকে। তো এই কথাটা শুনেই তার কি হলো? চোখটা মার্বেল হয়ে গেল। আচ্ছা, ওই দাঁড়াও, ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কে? আফ্রিকা। কাকে তার দ্বারে দাঁড়াতে বলা হয়েছে? যুগান্তের কবিকে দাঁড়াতে বলা হয়েছে, তাই তো? আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখানটাতে আফ্রিকা, যেহেতু ছোট্ট উত্তরগুলো, তাই লিখে দিচ্ছি আফ্রিকা। এখানে কাকে দাঁড়াতে বলা হয়েছে? যুগান্তের কবিকে। কাকে? যুগান্তের কবিকে, ঠিক আছে?
যুগান্তের কবিকে দাঁড়াতে বলেছে। অতঃপর কি করতে হবে? যুগান্তের কবিকে দাঁড়িয়ে বলতে হবে কি? ক্ষমা করো। কি বলতে হবে? ক্ষমা করো। তাহলে 1+1+1 রয়েছে, বুঝতে পারলে? প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে আফ্রিকা। প্রত্যেকটা কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্যারা করে লিখবে, কারণ মাস্টারের চোখে যাতে, যিনি খাতা দেখবেন তার চোখে যাতে পরিষ্কার করে তিনি যেন বুঝতে পারেন যে না, এ 3টে উত্তরই লিখেছে, 3টাতে 3 নাম্বার, তাহলে তোমার পেতে সুবিধা হবে। আর তুমি যদি একটা প্যারাতে 3টা লিখে দাও, কখনো কখনো বাই চান্স যদি, কথায় বলছি বাই চান্স যদি মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু তোমার নাম্বার কমতে পারে। আফ্রিকা, যুগান্তের কবি এবং ক্ষমা করো, 3টে উত্তর। 4-এর 1-এ চলে যাচ্ছি, দেখো। গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কার কোন গল্প? কার কোন গল্প? তপনের লেখা গল্প। কোন গল্প? প্রথম দিন গল্প। তাহলে কি এখানে তপনের গল্প? কার গল্প? তপনের। কোন গল্প? না প্রথম দিন গল্প। প্রথম দিন কি? প্রথম দিন, প্রথম দিনটা কি গল্প? ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে। কোথায় ছাপা হয়েছিল? সন্ধ্যা তারা পত্রিকায়। কোথায়? সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়েছিল। তাহলে দেখো, এখানে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আলাদাটা হওয়ার কথা, সে খুঁজে পায় না। 3 মার্কসের আছে, এই 3 মার্কসের কিন্তু 3টে শর্ট প্রশ্ন আছে, এটাও কিন্তু 3টে প্যারা করতে হবে। তপনের গল্প, প্রথম দিন গল্প, সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল। এই ভাঙা প্রশ্ন, এই রকমের ভাঙা প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু বেছে নিতে হবে, তাহলে তোমরা অনেকটা মার্কস পাবে। গল্প ছাপা হলেও সে আহ্লাদ পায়নি কেন? সে কেন আহ্লাদ খুঁজে পায়নি? গল্প ছাপা হলে তার ভয়ঙ্কর অসাধারণ আহ্লাদ হওয়ার কথা ছিল, সে হতো, এতদিন ধরে সে অপেক্ষা করছিল, কিন্তু আজ যখন গল্প ছাপা হলো তার আনন্দ নেই কেন? কারণ সে পড়তে বসে দেখছে তার লেখা গল্প সেটা নয়, তার মেসো কারেকশনের নাম করে আগাগোড়া পুরোটাই বদলে দিয়েছেন, তাই এরকম তার আহ্লাদটা সে খুঁজে পায়নি। তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? কথক যখন চলে গেল, কথক সেই স্থান ছেড়ে যখন চলে গেল, তার মাতৃভূমি ছেড়ে যখন চলে গেল, সেই তারপর ছেড়ে চলে যাওয়ার পর সেখানে কি হলো? যুদ্ধ এলো। যুদ্ধের পরিণতি কি হয়েছিল? যুদ্ধের পরিণতি আমরা দেখতে পাচ্ছি, সমস্ত সমতলে আগুন ধরে গেল, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর যে দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়লো, তারা স্বপ্ন দেখতে পারলো না। হ্যাঁ, কবির ঝুলন্ত বিছানা, চিমনি, জল তরঙ্গ, সমস্ত কিছু জ্বলে গেল আগুনে। এই সমস্ত ঘটনাগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। কবিতার বিষয়বস্তু কি? আমরা এর আগে সম্ভবত 4 নম্বর কি 5 নম্বর স্কুল মনে হয় করতে গিয়ে দেখেছি যে কবিতায় আমি বলেছিলাম যে কবিতাটাকে দুটো ভাগে তুমি ভাগ করে মনে রাখবে। দেখবে কবিতার দুটো জায়গায় বলা আছে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, ওই জায়গাতেই তুমি ভাঙবে কবিতাটাকে। একবার বলা হচ্ছে আমাদের ডান দিকে ধস, বাম দিকে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান, পায়ের নিচে হিমানির বাঁধ, আমাদের শিশুদের সব গাছে ধরে ছড়ানো রয়েছে। হ্যাঁ, তাহলে আমরাও কি এইভাবে মরে যাব? এই প্রশ্নের পর, এই রকম অবস্থাটার পর তিনি কি বলছেন? বলছেন আয়ারও হাতে হাত রেখে আয়ারও বেঁধে বেঁধে থাকি। তাহলে এইরকম উপায় থেকে বাঁচার জন্য, এইরকম অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? একটাই উপায়, সেটা হচ্ছে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা, অর্থাৎ একজোট হয়ে থাকা। তারপর তিনি আবার প্যারা চেঞ্জ করে তোমাকে কি বলতে হবে? সেখানে দেখা যাচ্ছে যে আমরা 12 মাস ভিখারি, আমরা দৌড়ে দৌড়ে ফিরছি, কোথাও কিছু নেই, আমাদের আমাদের চোখ মুখ ঢাকা ইতিহাস আছে, আমাদের ইতিহাসই নেই, যদি বা আছে চোখ মুখ ঢাকা ইতিহাস। তাই সেখানে বলা হচ্ছে যে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। ঠিক আছে, পরের প্রশ্ন। আমরাও কালি তৈরি করতাম, আমরাও কালি তৈরি করতাম। আমরা বলতে কার কথা? আমরা বলতে এখানে শ্রীপান্থ হারিয়া কালি কলম প্রবন্ধের লেখক নিখিল সরকারের কথা এখানে বলা হচ্ছে। তারা কিভাবে কালি তৈরি করতেন? তারা কালি তৈরি করতেন কিভাবে? প্রাচীনরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। কিন্তু লেখকদের, অর্থাৎ লেখকরা তো ছোট, তাদের তো এত কিছু জোগাড় ছিল না। তাদের কি ছিল? তারা বাড়িতে কাঠের উনুনে রান্না হতো, তো সেই কাঠের উনুনে রান্না হলে কড়াইয়ের তলায় কালি জমতো, সেটা লাউ পাতা, খসখসে পাতা, একটা লাউ পাতা দিয়ে ঘষে একটা বাটিতে সেটাকে জমা করতো। তারপর সেটা জল দিয়ে গুলে নিত। জল দিয়ে গোলার পর সেখানে কখনো কখনো দেখা যেত যে আতপ চাল ভেজে বেটে পুড়িয়ে সেখানে মেশাতো। কেউ কেউ যারা অতি ওস্তাদ তারা কি করতো? তারা সেখানে হরিতকি ঘষতো। তো কথকরা কি করতো? মা পিসি দিদিদের সাহায্যে সেখানে আতপ চাল ভেজে বেটে সেখানে মেশাতো, আর খুন্তির গোড়ার দিকটা আগুনে গরম করে লাল টকটকে করে সেটাখানে ছেঁকা দিত।
শেখা দিলে অল্প জল টকবক করে ফুটতো, তারপরে দোয়াতে ঢেলে নিত সেই থকথকে অংশটা, তরলটা, এইভাবে তাদের কালি তৈরি হয়ে যেত। পরের প্রশ্ন 5-2 দেখো কি বলছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে। কোন পরিবর্তনের কথা বলা হয়েছে এখানে? পরিবর্তনটা হচ্ছে আজ কলম নেই, কলমের জায়গায় সবাই কি করছে, কম্পিউটার লিখছে। সবার সামনে একটা চৌকো আকারের স্ক্রিন রয়েছে এবং নিচে একটা কিবোর্ড রয়েছে, তাতে লিখে চলেছে এবং অনবরত সেদিকে তাকিয়ে দেখছে যে লেখা ঠিক হয়েছে কিনা। তো এই রকম যখন পরিবর্তন ঘটে গেছে, কলমে যখন আর নেই, কিন্তু এই অবস্থাতেও যখন কেউ কেউ কলম আঁকড়ে পড়ে রয়েছে তখন বেশ ভালো লাগে। কলম আঁকড়ে পড়ে থাকার কয়েকটি নিদর্শন প্রবন্ধ অনুসারে লেখো। কলম আঁকড়ে পড়ে থাকার নিদর্শন কি? এখানে তোমাদেরকে তুলে ধরতে হবে যে মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে কলম কলম ব্যবহার করে চলেছেন সেই তাদের কথা। হ্যাঁ, এখানে বেশ কয়েকজন সাহিত্যিকের নামও রয়েছে। তোমরা বলতে পারো অন্নদা শঙ্কর, সত্যজিৎ রায়। পরবর্তীকালে তারা যদিও মানে কলম ছেড়েছিলেন, কিন্তু তবুও তাদের কথাগুলো বলতে হবে যে এরা কিন্তু কলম আঁকড়েই পড়েছিলেন। হ্যাঁ, কলমেই তারা সৃষ্টি করছিলেন তাদের যে শিল্প। আচ্ছা, খাওয়ায় আমার লোভ নেই, আমি ডায়েটিং করি। খাওয়ায় আমার লোভ নেই, আমি ডায়েটিং করি। এখানে এখানে বক্তা কে? এখানে তোমরা সবাই জানো বক্তা কে। বক্তা হচ্ছে বিষ্ণুধর, তাই তো? বিষ্ণুধর কাকে বলেছে? বিষ্ণুধর ক্ষিতীশকে বলেছে যে খাওয়ায় আমার কোনো লোভ নেই, আমি ডায়েটিং করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুধর বলেছে তার খাওয়ায় লোভ নেই, সে ডায়েটিং করে। সে কি কি করে? সে আহ, অনেক খাবার কমিয়ে দিয়েছে। রাত্রে রুটি 12খানা, তারপর কি করেছে না মাত্র কড়া পাক, 3টি কড়া পাক এবং 250 গ্রাম চালের ভাত খায় সে, আর 4 চামচের 1 বিন্দু বেশি ঘি খায় না, আর মাছ মাংস তো খায় না কারণ রাধা বিগ্রহের মূর্তি রয়েছে। তো তার যে এই ডায়েটটা, এই ডায়েটটার বর্ণনা তোমাকে এখানে দিতে হবে। একটু ভালো করে দেখে নিও, একটাই প্যারা রয়েছে, ছোট্ট প্যারা, সেটা ভালো করে করে নিলেই এটা তোমরা লিখতে পারবে। তবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? প্রজাপতি হচ্ছে একটা টেলার দোকান। এই টেলার দোকান এটা কি? এটা কিন্তু ক্ষিতি সিং এর নয়, ক্ষিতি সিং এর ছিল সিনহা টেলারিং। তারপর সেই দোকানটা যখন লীলাবতী সেটা নিয়ে নেয় তার দায়িত্ব, তখন সে তার নাম রাখে প্রজাপতি। কার তত্ত্বাবধানে? লীলাবতীর তত্ত্বাবধানে। কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? লীলাবতী কি করেছে? প্রথমে তার গয়নাগুলোকে বন্ধক দিয়েছে। বন্ধক দিয়ে বেশ কিছু টাকা নিয়ে সে কি করেছে, পুরনো যে ধার ছিল ভাড়া সেটা মিটিয়েছে দোকানের। সে 2জন টেলারে ডিপ্লোমা করা মেয়েকে সেই কাজে নিয়োগ করেছে এবং বেশ কিছু জিনিসপত্র কিনে সে শুরু করেছিল কাজ। তারপর প্রথমে তিন 3 দিনে একটা ব্লাউজ সে দিতে পারতো, এখন 10 দিন হয়ে যাচ্ছে একটা ব্লাউজ দিতে পারছে না। তার কি হয়েছে, ব্যবসা বেড়েছে এবং সেই এতটাই ব্যবসা বেড়েছে যে সেই ছোট্ট দোকানে আর হচ্ছে না, সে হাতিবাগানের মোড়ে একটা বাড়িরও খোঁজ নিচ্ছে। এইভাবে ধীরে ধীরে প্রজাপতি কি করেছিল, মাত্র 4 বছরের মধ্যে সে ডানা মেলে দিয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন। একটু তাড়াতাড়ি আমি এই প্রশ্নগুলো আলোচনা করে ফেললাম। কোনির যে প্রশ্নগুলো তোমরা একটু এইগুলো দেখে নিও, কারণ এইগুলো তো এতটা কোনো কঠিন প্রশ্ন নয়, তোমরা বই খুললেই দেখতে পাবে তার ডায়েটিং এর বর্ণনা টর্ণনা এইগুলো। তো দেখো কি বলছে, 7 নম্বরটা দেখো। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, ভারত হচ্ছে আমার মাতৃভূমি। ইট ইজ অ্যান এনসিয়েন্ট কান্ট্রি, এটা হচ্ছে অনেক প্রাচীন দেশ, অনেক পুরনো দেশ একটা। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ সারা পৃথিবীর মধ্যে, তাই তো? যদিও এখন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে 1 নম্বর বৃহত্তম দেশ হয়ে গেছে, কিন্তু এখানে যা বলা আছে তোমরা সেটাই বলবে যে দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। অল কাইন্ড অফ পিপল লিভ হেয়ার, সমস্ত ধরনের মানুষ এখানে বসবাস করেন। অ্যান্ড দে স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এবং তারা নানান ভাষায় কথা বলেন। ওয়ার ডিফারেন্ট কাস্টমস, তারা পোশাকও নানান ধরনের পরেন। অ্যান্ড অবজার্ভ ডিফারেন্ট কাস্টমস, এবং তাদের রীতিনীতিও, আচার আচরণও নানান ধরনের হয়ে থাকে। বাট দেয়ার ইজ ইউনিটি ইন ডিভার্সিটি, কিন্তু এই বৈচিত্র্যের মধ্যেও এক মিলন আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের প্রথমেই বলেছি যে যদি ভালো লাগে ভিডিওগুলোর, তাহলে একটা কমেন্ট বক্সে অবশ্যই লেখো যে ভালো লাগছে, এবং পরের
যে আমরা স্কুলগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য বলো, তাহলেই আমরা মোটিভেট হবো এবং এর পরের যে স্কুলগুলো তোমাদের সামনে তাড়াতাড়ি নিয়ে আসবো পরীক্ষার আগেই তোমাদের। তো শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি।